আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নাসরিন আক্তার, ঢাকা জজ কোর্ট। আজকে আমি আলোচনা করব প্রবাসীদের আহ, জমানো কষ্টে টাকা যে কীভাবে নষ্ট হয় এবং কিভাবে তাদের টাকা পয়সা আত্মসাৎ করে। বাংলাদেশে যখন তারা ব্যাক করে তখন আয়সা দেখে যে তাদের অ্যাকাউন্ট শূন্য, জিরো ব্যালেন্স, তাদের কোনো টাকা পয়সা নাই এবং চলার অবস্থাও তাদের থাকে না। অথচ তারা দিনরাত পরিশ্রম করে, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে তাদের কাছে। তারা কি করতেছে? তারা এই সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করে চলে যাচ্ছে। মা বাবা ভাই বোনের কাছেও টাকা দিয়ে তারা টাকার হিসাব পাচ্ছে না, স্ত্রীও টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা কিন্তু আমাদের দেশে সব জায়গাতেই হচ্ছে। সব ম্যাক্সিমাম প্রবাসী ভাইরাই এই ধরনের সমস্যায় কিন্তু পড়তেছে যে তারা বাংলাদেশে এসে টাকা পয়সার কোনো হিসাব পাচ্ছে না। এরকমই এক প্রবাসী ভাইয়ের গল্প আমি আজকে বলবো, হ্যাঁ, যেটা দিয়ে আমরা আমরা মামলাও করেছিলাম যে এক লোক জাপানে গিয়েছিল 2005 সালে এক পরিবারের সাথে। জাপানে আসে না, জাপানে এক পরিবারের সাথে সে জাপান গিয়েছিল 2005 সালে। যাওয়ার প্রথম পরপরই জাপানের বিষয়টা তো সবাই জানে যে জাপানে গেলে ওখানে বেতন বেশি। আর সে জাপানে যাওয়ার সাথে সাথে দেখা গেছে যে তার 2 লক্ষ টাকা বেতন ধরে মালিক, এবং ওই মালিকের আন্ডারে খাওয়া দাওয়া সমস্ত কিছু টোটাল খরচ ওই মালিকের আন্ডারে, কিন্তু সে বেতন পেত প্রতি মাসে 2 লক্ষ টাকা। তো সে কি করলো, সে এই 2 লক্ষ টাকা তার এই যে ভাইয়ের কথা বলতেছি, তার 3 ভাই, তারা 3 ভাই 4 বোন। বড় বোন বিয়ে হয়ে গেছে আগে থেকেই। ওই বড় বোনের যেই হাজব্যান্ড, সে তাকে বিভিন্নভাবে ম্যানেজ করে ওই জাপানে পাঠায়। তো পরবর্তীতে জাপানে গিয়ে কী করলো, সে এই বোন দুলা ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা না পাঠিয়ে সে তার এক মা তো বিশ্বাসযোগ্য, দুনিয়ার সবচেয়ে বিশ্বস্তম স্থান হচ্ছে মা। এই মায়ের নামে অ্যাকাউন্ট খুলে, ঢাকা একটা অ্যাকাউন্ট খুলে, গ্রামের বাড়িতে একটা অ্যাকাউন্ট খুলে। এই 2 অ্যাকাউন্টে কি করে, সে ওই যে 2 লক্ষ টাকা বেতন পায়। দেখা গেছে যে হুন্ডির, জাপানের টাকাগুলো তো জানেনি যে আমরা আগে দেখেছি যে হুন্ডির মাধ্যমে টাকা আসে, লিগেল ওয়েতে আসে না। কারণ লিগেল ওয়েতে আসতে গেলে অনেক ঝামেলা, অনেক টাকা পয়সা কম। তো হুন্ডিতে গেলে যেই টাকা সেই টাকাই পাঠানো যায়। তো হুন্ডির মাধ্যমে সে তার টাকাগুলা 2 মাস 3 মাস পর পর পাঠাতো। তখন দেখা গেছে তার মা যখন ঢাকা পাঠাতো, ঢাকায় একটা অ্যাকাউন্ট খুলে, গ্রামের যখন পাঠাতো গ্রামে একটা অ্যাকাউন্ট খুলে। 2টা অ্যাকাউন্ট ছিল, একটা ঢাকা একটা গ্রামে। তাই সে 2022 সালে বাংলাদেশে আসে। তো ওই 2005 থেকে 2022 সালে প্রতি মাসে 2 লক্ষ টাকা বেতন, তো এতগুলা টাকা জমছে। 2000 দেখা গেছে যে তার এই টাকা দিয়েই, বড় বোন তো আগেই বিয়ে হয়ে গিয়েছে, 2 ভাই, এক ভাই মালয়েশিয়া গিয়েছে, এক ভাই কাতার গিয়েছে। আর আর যে বোন ছিল, 2 বোন, ওই 2 বোনদের তার টাকা দিয়েই বিয়ে দিয়েছে। এগুলা সমস্ত কিছুই মা করছে, কারণ মার অ্যাকাউন্টে টাকা রাখতো। এবং ওই ছেলেকে কখনো জিজ্ঞেসও করে নাই মা যে তোর টাকা দিয়ে কিন্তু ওদেরকে বিদেশ পাঠাইতেছি বা বোনদের বিয়ে দিতেছি, এই ধরনের কোনো কিছু কিন্তু পারমিশন নেয় নাই। তো ও যখন ফোনে কথা বলতো কারোর সাথে তোর যোগাযোগ করার দরকার নাই, তুমি বাবা শুধু আমার অ্যাকাউন্টেই টাকা পাঠাও। মা বলতো তুমি শুধু আমার অ্যাকাউন্টেই টাকা পাঠাও, কত টাকা পাঠাইলা কাউকে কিছু বলার দরকার নাই। মা তো সে সত্যিই কারোর সাথে কোনো যোগাযোগ করতো না। ওই মা যেভাবে বলতো ওইভাবেই মার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত। তো একটা সময় দেখা গেল যখন ভাই, সবার ছোট ভাই, সে যখন একটু বড় হইলো তখন বলল যে সে ইটালি যাবে। 14 লক্ষ টাকা খরচ করে ছোট ভাইকে ইটালি পাঠায়। কিন্তু সে 4-5 দিন ওখানে, প্রায় 1 মাসের মতো থাকে। 1 মাসে থেকে সে আবার বাংলাদেশে চলে আসে, কারণ এখানে তো ভাইয়ের টাকা দিয়ে লাক্সারিজভাবে চলে, আর ওইখানে তো কষ্ট, কাজকর্ম নাই। সে চলে আসে। 14 দিন ছিল, 1 মাস না, 14 দিন ছিল। পরবর্তীতে সে বাংলাদেশে এসে তখন সে তার কী করলো, তার ওই ভাইয়ের টাকা দিয়ে, ভাইয়ের কিন্তু পারমিশন নেয় নাই যে তোমার টাকা দিয়ে আমরা জায়গা কিনবো তোমার নামে, এগুলি কিন্তু পারমিশন নেয়। সে ওই কী করলো যে এক জায়গায় 20 শতাংশ জায়গা 35 লক্ষ টাকা দিয়ে কিনলো মায়ের নামে। আরেক জায়গায় ক্রয় করলো 15 শতাংশ, সেটাও মায়ের নামে 25 লক্ষ টাকা দিয়ে। এখন এই বরপা একটা জায়গা কিনলো, সেটাও সে কিন্তু জানে না, শুধু বললো যে তোমার নামে আমরা জায়গা কিনতেছি।
এই পর্যন্তই। তো ওই ছেলে কী করলো 2022 সালের মার্চ এপ্রিলের দিকে সে বাংলাদেশে চলে আসলো খালি হাত পায়ে। এসে কী করলো বোনের বাসায় উঠলো। বোনের বাসায় ওঠার পরে মা ভাই বোন যারা ছিল তারা কিন্তু কেউ তাকে দেখতে আসে নাই। সে বড় বোনের বাসায় উঠছে। 4 দিন পরে সে তার মানে এসে তার মাকে ফোন দিল। মা বললো, বাবারে আমি অসুস্থ, আমি তো আসতে পারতেছি না, তুই সুস্থ হয়ে আস। তো ভাই কী করলো 4-5 দিন পরে সুস্থ হয়ে গ্রামের বাড়ি গেল। গ্রামের বাড়ি যাওয়ার পরে প্রথম দিন ভালোই গেল, তারপরে পরের দিন বলতেছে, মা এই আমার কিছু টাকা লাগবো, ঢাকা আমি ওই কিছু কেনাকাটা বাকি আছে ওগুলো করব। তখন মা একটু গড়িমসি করতেছে। ছোটো ভাই ছিল, ছোটো ভাই বলতেছে যে তোমার তুমি টাকা নিবা, তোমার তো আগে হিসাব বুঝাই দিতে হবো, তারপর তুমি টাকা নাও, হ্যাঁ, কারণ তোমার লেনদেন ক্লিয়ার করতে হবো তার আগে। তো ঠিক আছে, কর হিসাব। সে পরে খাওয়া দাওয়ার পরে ভাই কী করলো, একটা লিস্ট বের করলো, হিসাবের খাতা বের করলো। হিসাবে দেখা গেল যে ওই ছেলের কাছে ওর মা উল্টা 7 লক্ষ টাকা পাওনা। এই 2005 থেকে 22 সাল পর্যন্ত 2 লাখ টাকা প্রতি মাসে পাঠাইলো। এখন ওই ছেলেরা এসে হিসাব দিতেছে যে তোর কাছে প্রায় 7 লক্ষ টাকার মতো পাই, এগুলা ব্যাক করতে হইব। এই ছেলে তো এগুলা শুনে আকাশ থেকে পড়লো যে এই কী অবস্থা, আমি এত টাকা পাঠালাম, আমার টাকা তাহলে কই? এখন মা ভাই বলতেছে কেন তোমার জন্য সম্পদ করছি, ওই সম্পদ। এখন ছেলে বলতেছে, ছেলে তো মাথা নষ্ট, সম্পদ করছো, সম্পদ কত করছো? সম্পদে না হয়ে গেছে এই একটা 35 লক্ষ টাকা আর একটা তোমার 25 লাখ টাকা, তাহলে 8 টাকা কই আমি যে এত পাঠাইলাম? এখন বলতেছে এই যে ওরে বিয়ে দিছি, ওরে ওই বিদেশ পাঠাইছি, এই সেই করে তোমার ভাই বোনরা নিছে, আমি কি করব, টাকা এখন আর নাই তোমার কাছে, উল্টারও আমরা লোন আছি 7 লাখ টাকা, এই টাকা তোমার দিতে হইব। বলতেছে আমি এই তো গ্যাঞ্জাম শুরু হলো। এইটা নিয়ে মনে করেন পরবর্তীতে বিশাল বিচার সালিসি গ্যাঞ্জাম মারধর হয়। ওরে গ্রাম থেকে তাড়ায় দেয়। পরে আইসা আদালতে মামলা করে, মামলা করার পর মামলাটা পিবিআইতে তদন্ত যায়। পিবিআই তদন্তে গেলে পিবিআই করে ওই পক্ষ থেকে মনে করেন পিবিআই একটা উল্টাপাল্টা রিপোর্ট দিল, মারে আসামি বাদ দিল, যে মা আবার আসামি হবে কেন, মা কখনো আসামি হয় না, এই সেই বইলা ভাইরে আসামি করলো। আবার ভাইয়ের বিরুদ্ধে ভালো কথাও লিখলো যে যেন ও মামলা থেকে খালাস পায়। তো পিবিআই যখন রিপোর্ট দিল তার তখন টাকা পয়সাও খরচ গেছে। পিবিআই রিপোর্ট পেয়ে আমরা আদালতে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে বলতেছে, আমি আবার বললাম যে আমরা নারাজি দিই, বলে না নারাজি দেওয়ার দরকার নাই, যা হয়েছে ম্যাডাম এটাই চালান, এটা দিয়েই হবে। আমি বললাম যে এটা কিন্তু ভবিষ্যতে আমাদের বিপদ হবে। বলে যে যা হয় হোক, আপনি কিছু করার নেই, আপনি করেন। আমি আবার পরবর্তীতে পুলিশের কাছে গেলে আমি এটা নিয়ে দৌড়াতে পারব না, আমার কাছে টাকা পয়সা নাই, বুঝেন। পরে কী কইলো, ওই মামলা ট্রায়ালে গেল, ট্রায়ালে যাওয়ার পর সাক্ষী দিল, বোনরা সব কোর্টে আসলো। ভাই বোনদের তো সাক্ষী করবে, আর কাকে করবে? ভাই বোনরা এসে তার এগেনস্টে কথা বললো, মাকে দিছে, মা তো সংসার চালাইছে, এই সমস্ত বলল। একটা পর্যায়ে দেখা গেছে এই মামলায় হুন্ডির মাধ্যমে পাঠিয়েছে, হুমুন্দির টাকা অবৈধ, সে বিদেশে বসে এই ঘটনা ঘটছে, এই কারণে এই মামলা ওই ভাইটাও কিন্তু খালাস পাইল। তো এখন দেখেন এই ছেলে 3 কোটি টাকা পাঠাইছে, হিসাব অন্তে দেখা গেল যে ছেলে 3 কোটি টাকা, 3 কোটি 5 লক্ষ টাকা পাঠাইছে, এবং আইসা সে 7 লক্ষ টাকা ঋণ তার মা তাকে দেখায়। তো দুনিয়ার কাকে বিশ্বাস করবে মানুষ? না ভাইকে, না মাকে, না বউকে, দুনিয়ায় কিন্তু বিশ্বাসের কেউ নাই। এখন এই জন্যই যে সব সমান না, তবে সাবধান হওয়া ভালো। এই জন্য প্রবাসী যারা আছে তারা একটু সাবধানতা অবলম্বন করলে, এই যে বউ নামে সমস্ত টাকা পয়সা পাঠাইতেছে, ঠিক না? একটা সময় দেখা গেলো এই বউ টাকা পয়সা নিয়ে চলে যেতেছে, মার নামে, ভাইয়ের নামে, সবার নামে পাঠাইতেছে। আরে ভাই কেন আপনার নামে কি একটা অ্যাকাউন্ট খোলা যায় না? আপনার টাকা আপনার অ্যাকাউন্টে রাখেন না কেন? পরবর্তীতে এসে আপনার যারা দিতে মন চায় দিয়েন, কিন্তু আপনি তো আপনার টাকাটা নিজে ব্যবহার করতে পারলেন। আপনি নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলেন। এখনও সাবধান হন। আপনি ভাই বোন মা বাবা কারো নামে পাঠানো দরকার নেই, নিজের টাকা নিজের অ্যাকাউন্টে পাঠান। সেখান থেকে আপনি যদি দান দক্ষিণা করতে মন চায় আপনি সবাইকে দেন, সমস্যা নাই। কিন্তু আপনি তো একটা অস্তিত্ব থাকলো, অস্তিত্বহীন হয়ে তো টিকে থাকা যায় না দুনিয়ায়। এত কষ্টের টাকা, এই ঘাম ঝরার টাকা আপনি নষ্ট হয়ে যাচ্ছে, বিশ্বাস করে দিচ্ছেন, তারাই আত্মসাৎ করছে। এখানে এসে তো প্রতিকারও পাওয়া যায় না, কারণ ওই রকম ডকুমেন্টস থাকে না, প্রমাণ থাকে না, কেউ তো আর জানে না যে তার ফ্যামিলি তার সাথে প্রতারণা করবে, তাই না? তাই সবাই সাবধান থাকি। ধন্যবাদ সবাইকে।